আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চিরায়ত বলবিদ্যা থেকে একটি প্রশ্নের সমাধান করে দেখাবো। এখানে প্রশ্নটি হলো, পরিবর্তনের নীতি অনুসরণ করে অয়লার ল্যাগ্রাঞ্জ ব্যবকলন সমীকরণ প্রতিপাদন। তো এই প্রশ্নের সমাধান আজকে আমরা এখানে করব। তো প্রশ্নটির সমাধানের জন্য দেখো আমরা ধরি এফ একটি ফাংশন যা চলক ওয়াই ওয়াই ডট এক্স এর ওপর নির্ভরশীল। তো এই যে আমরা যে ফাংশনটা এফ ধরে নিয়েছি, এই ফাংশনটা এই চলকগুলোর উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, এফ ইকুয়াল এফ অফ ওয়াই কমা ওয়াই ডট কমা এক্স। ঠিক আছে, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। কারণ ওই যে গণিত করার সময় অনেক ক্ষেত্রে তোমরা দেখছো না এরকম যে এফ যদি এক্স এর উপর নির্ভরশীল হয়, তাহলে আমরা ওই ফাংশনকে এরকম এফ অফ এক্স লিখতে পারি। তো এই এফ ফাংশনটা এই যে চলকগুলো আছে, এই চলকগুলোর উপর এখন নির্ভরশীল। তাহলে সেক্ষেত্রে আমরা এফ অফ এই চলক এক্স এর পরিবর্তে এই চলকগুলো আমরা এখানে লিখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো যেখানে ওয়াই ডট সমান কি করা হয়েছে দেখো তো, ওয়াই ডট ইকুয়াল লেখা হয়েছে ডি ভাগ ডি এক্স ইন্টু ওয়াই। অর্থাৎ এই যে কোনো একটা রাশির উপর যদি ডট থাকে বা কোনো একটা চলকের উপর যদি ডট থাকে, তাহলে আমরা বুঝবো যে ওখানে ওই চলককে একবার ব্যবকলন করা আছে। ঠিক আছে, ওই চলককে একবার ব্যবকলন করা আছে। তাহলে দেখো আমরা এই যে ওয়াইকে আমরা এক্স এর সাপেক্ষে যদি ব্যবকলন করি, তাহলে আমরা ওয়াই ডট পাবো। ভালো করে লক্ষ্য করো, ওয়াইকে যদি আমরা ডি ভাগ ডি এক্স এর সাপেক্ষে ব্যবকলন করি, তাহলে এখানে পাবো হচ্ছে ওয়াই ডট। ঠিক আছে, এবং দেখো এখানে এবং প্রান্তবিন্দু স্থির হয়, প্রান্তবিন্দু যদি স্থির হয় তাহলে এখানে ডেল্টা এক্স ইকুয়াল 0 হবে। ঠিক আছে, প্রান্তবিন্দু স্থির হলে এই এক্স এর পরিবর্তনটা আমরা পাবো না, তাহলে সেক্ষেত্রে এক্স এর পরিবর্তন 0 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন ক্যালকুলাসের পরিবর্তন নীতি অনুসারে এখানে দেখো ক্যালকুলাসের পরিবর্তন নীতি অনুসারে সমাকলন, এই যে আই, এখানে সমাকলন x1 থেকে x2 লিমিট এফ অফ ওয়াই ওয়াই ডট এক্স ডি এক্স এর মান চরম কিংবা অবম হবে। ভালো করে লক্ষ্য করো, এই মানটা চরম কিংবা অবম হবে যদি ডেল আই ইকুয়াল 0 হয়। তো এটা ক্যালকুলাসের গরিষ্ঠ ও লঘিষ্ঠ যে একটা অধ্যায় আছে ক্যালকুলাস 2 এর, এই অধ্যায়ের মধ্যে কিন্তু এই আলোচনাটা মোটামুটি ভালোভাবে করা আছে। তোমরা চাইলে সেটা কিন্তু দেখে নিতে পারো। তো আমরা এখানে জাস্ট আলোচনা করব যে এই যে ডেল আইটা যেটা আছে, এই আইকে যদি আমরা একবার ব্যবকলন করি, ব্যবকলন করে তার মান যদি 0 পাই, তাহলে এখানে চরম অথবা অবম মান পাবো। ঠিক আছে, আইকে আমরা একবার ব্যবকলন করতেছি, ব্যবকলন করলে যদি তার মান 0 পাই, তাহলে এখানে চরম অথবা অবম মান থাকবে, যেটা আমরা এখানে বলছি চরম অথবা অবম মান হবে এটা 0 হলে। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন লিখবো, দেখো অর্থাৎ লিখেছি এখানে এই যে ডেল্টা আছে, আমরা ডেল্টা এখানে ঠিক রাখছি। এবং আই যে এখানে দেখো আই আছে না, এই আই এর মানটা, এই যে এটা আই এর মান না, এই আই এর পুরো মানটা আমরা এখানে বসাই দিয়েছি। ঠিক আছে, এই আই এর পরিবর্তে আমরা আই এর মানটা এখানে বসাই দিয়েছি, আর এটা ইকুয়াল টু 0। তো সেই জন্য আমরা এটা 0 বসাই দিয়েছি। আশা করি এই বসানোটা তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে দেখো আমরা এখানে লক্ষ্য করো, এই অংশটুকু সমান কি ছিল দেখো তো, এটা আমরা শুরুতে লিখছি, এই যে এই অংশটুকু সমান কি এফ ছিল না? তো এটার পরিবর্তে আমরা এফ লিখতে পারি না? তো দেখো এটার পরিবর্তে জাস্ট আমরা শুধুমাত্র এফ লিখছি। আর এই যে ডেল্টা আছে, ডেল্টা আমরা ভেতরে রাখছি, সমাকলনের ভিতরে রাখছি, এটার পরিবর্তে আমরা এফ লিখছি, ডিএক্স যা আছে আমরা তাই রাখছি ইকুয়াল 0। তো এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, তো এখন 1 নম্বর সমীকরণকে আমরা ব্যবকলন করব। লক্ষ্য করো, এই যে 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, এইটা, এইটাকে আমরা ব্যবকলন করব। তো এইটা ব্যবকলনটা আসলে হবে চেন রুলস অনুসারে। ঠিক আছে, তো ওই যে বললাম ক্যালকুলাস টু এর মধ্যে সম্ভবত চতুর্থ অধ্যায় বা 4 অধ্যায় যেটা আছে, এই অধ্যায়ের মধ্যে তোমরা চেন রুলস সম্পর্কিত যে আলোচনা আছে সেটা পাবা। আমি তবুও তোমাদেরকে একটু এটা সম্পর্কে একটু আলোচনা করে দেবো। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণকে আমরা ওই চেন রুলস অনুসারে এখানে ব্যবকলন করব। তো দেখো আমরা চেন রুলস কি সেটা আগে আমরা দেখি। তাহলে তোমরা এখানে সূত্রটা লক্ষ্য করো। তো দেখো সূত্র লক্ষ্য করার প্রথমে এখানে লক্ষ্য করো এফ ইকুয়াল এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড। অর্থাৎ এই যে এফ ফাংশনটা নিয়েছি, এই এফ ফাংশনটা এক্স ওয়াই এবং জেড এই 3টা চলকের উপর নির্ভরশীল। এরকম যদি কোনো ফাংশন পাই, তাহলে আমরা সেখানে চেন রুলসের মাধ্যমে ব্যবকলন করব। ঠিক আছে, তো এখানে চেন রুলসটা কিভাবে হয় এখন লক্ষ্য করো, আমরা এই এফকে ব্যবকলন করতেছি টি এর সাপেক্ষে। ঠিক আছে, ডি ভাগ ডি টি। তো এটাকে প্রথমত ব্যবকলন করব প্রথম চলক যেটা এক্স এর সাপেক্ষে। তো দেখো এখানে কি করছি, এখানে ডেল এফ ভাগ হচ্ছে ডেল এক্স। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, এই এক্স কে আবার এখানে যে অপারেটর আছে সেই অপারেটর সাপেক্ষে ব্যবকলন করবো। দেখো ডি এক্স ভাগ ডি টি, এরপর প্লাস দেবো,
এরপর দেখো ওয়াই এক্স গেছে, এখন আমাদের পরে চলো কি আছে ওয়াই, তাহলে ওয়াই এর সাপেক্ষে সেম কাজটা এখানে করব, ডেল এফ ভাগ ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ভাগ ডি টি। এখন পরবর্তী চলক দেখো তো কি ওয়াই চলে গেছে, তাহলে জেড আছে, তাহলে জেডের সাপেক্ষে ওই একইভাবে আমরা কাজ করব, ডেল এফ ভাগ ডেল জেড ইন্টু ডি জেড ভাগ ডি টি। এভাবে কিন্তু আমরা এই কাজগুলো করব, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে চেন রুলস, ঠিক আছে? এভাবে আমরা ব্যবকলনটা এটাকে করতে পারি। তো এখানে যদি এটা দেখো আমরা টি এর সাপেক্ষে আমরা এটা কি ব্যবকলন করছি, যদি কার সাপেক্ষে ব্যবকলন করতেছি এটা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আহ, এভাবে করব। তাহলে দেখো এখানে ডেল্টা এফ নিয়েছি, ডেল্টা এফ ইকুয়াল আমরা এই যে প্রথম চলক এক্স এর সাপেক্ষে দেখো করবো, তাহলে এখানে হচ্ছে ডেল এফ ভাগ ডেল এক্স ইন্টু এই যে ডেল্টা এক্স, ঠিক আছে? ডেল্টা এক্স এর সাপেক্ষে বলছিলাম যে এখানে যে অপারেটর থাকবে সেই অপারেটরের সাপেক্ষে ওই প্রথম চলককে ব্যবকলন করতে হবে। তো এখানে দেখো এই যে ডেল্টা অপারেটর আছে, ডেল্টা অপারেটরের সাথে এক্স এর ব্যবকলন করছি, সেম কাজ এখানে করবো। পরের চলক হচ্ছে ওয়াই, তাহলে ডেল এফ ভাগ হচ্ছে ডেল ওয়াই ইন্টু হচ্ছে ডেল্টা ওয়াই প্লাস ডেল এফ ভাগ ডেল জেড ইন্টু ডেল্টা জেড, কারণ এই যে 3 নম্বর চলক হচ্ছে জেড, সেজন্য ডেল্টা জেড এখানে করছি। তো এইটাই হচ্ছে আমাদের চেন রুলস, ঠিক আছে? তো এইভাবে আমরা কি করব এখানে এই মানটা দেখো, এভাবে কিন্তু আমরা এখানে কাজ করব। দেখো সূত্রটা আমাদের এখানে থাক, কিভাবে হলো আমরা সেটা দেখি। তাহলে এই এফটা কার সাপেক্ষে ছিল, মানে এফ এর এই এফ ফাংশন যেটা নিচে এর চলকটা ছিল আমাদের ওয়াই, ওয়াই ড্যাশ এবং এক্স, তাই না? তো প্রথমে আমাদের ওয়াই আছে, প্রথমে এখানে ওয়াই আছে না, দেখো এখানে আবার লক্ষ্য করো, এখানে ওয়াই আছে, ওয়াই ড্যাশ আছে, এক্স আছে। তো প্রথমে ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে ব্যবকলন করবো, তারপরে ওয়াই ড্যাশ, তারপরে হচ্ছে এক্স। তাহলে এখন দেখো লক্ষ্য করো, আমাদের এখানে ডেল্টা এফ আছে, তাহলে আমরা এখানে ডেল এফ ভাগ ডেল ওয়াই নিব, এবং প্রথম চলক যে ওয়াই আছে সেজন্য ওয়াই নিলাম, তাহলে এখানে ডেল্টা ওয়াই হবে না, কারণ ডেল্টা অপারেটর এখানে আছে, তাহলে ডেল্টা ওয়াই হবে। পরবর্তী চলক হচ্ছে ওয়াই ড্যাশ, তাহলে ডেল এফ ভাগ ডেল ওয়াই ড্যাশ নিব, এর সাথে ডেল্টা ওয়াই ড্যাশ নিব, প্লাস দেবো, দেওয়ার পর আমরা তার পরবর্তী যে চলক 3 নম্বর চলক হচ্ছে এক্স, তাহলে ডেল এফ ভাগ ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, এভাবে আমরা কিন্তু এটা নিতে পারবো, ঠিক আছে? তো এটার পর আমরা দেখো এটাকে ঠিক রাখছি, এটা যা আছে আমরা রাখছি, এটা যা আছে এটাকে তাই রাখছি, কিন্তু এখানে এসে আমরা কি করছি, ডেল্টা এক্স ইকুয়াল 0 করে দিছি, ঠিক আছে? এখানে দুইভাবে বিশ্লেষণ করতে পারো, যে এক্স এর সাপেক্ষে ডেল্টা এক্স এর পরিবর্তন 0, অথবা আমরা এখানে শুরুতেই লিখে রাখছি স্থির বিন্দুতে বা প্রান্ত বিন্দুতে আমাদের এই ডেল এক্সটা 0 হবে, সেজন্য আমরা এখানে 0 করছি, ঠিক আছে? দুইটা ভাবে লিখতে পারো, যে এক্স এর সাপেক্ষে ডেল এক্স এর পরিবর্তন 0, অথবা ডেল এক্স হচ্ছে প্রান্ত বিন্দুতে এর মান হচ্ছে 0, সেজন্য এখানে আমরা 0 বসাই দিচ্ছি, ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা কি করব একটু লক্ষ্য করো, তাহলে এখানে যেহেতু এটা 0 হয়েছে, এটা বাদ দিয়ে আমরা পরবর্তী স্টেপ করতে পারি না। দেখো এই যে এটা শুধুমাত্র 0টা বাদ দিয়ে আমরা এই লাইনটা লিখছি, ডেল এফ ইকুয়াল, এখানে ডেল এফ ছিল না, ডেল এফ ইকুয়াল আমাদের এই অংশ এটা যা আছে তাই লিখছি, এই অংশ এটা যা আছে তাই লিখছি, শুধুমাত্র 0টাকে বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে 3 নম্বর সমীকরণ, কারণ আগে সমীকরণ আমরা 2 নম্বর দিয়েছি, এবার হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এখন এই যে 3 নম্বর সমীকরণের মান পাইছি, এই 3 নম্বর সমীকরণের মান 2 নম্বর সমীকরণে এখানে বসাই দেবো। লক্ষ্য করো এই যে ডেল এফ আছে না, আমরা তো এটা ডেল এফ এর মানই বের করলাম, ডেল এফ এর মানই বের করছি না, এই ডেল এফ এর মানটাই আমরা এই যে এই জায়গায় বসাই দেবো, ঠিক আছে? এই জায়গায় ইনপুট করে দেবো। তাহলে এখানে যদি বসাই দিই তাহলে কি হবে দেখো, শুধুমাত্র ডেল এফ এর মানটা আমরা বসাই দেবো, আর ডেল ডিএক্স যেটা আছে ওটা ঠিক থাকবে। তো দেখো সমাকলন ছিল, সমাকলন আমরা দিয়ে দিছি, আর এই মানটা আমরা এখানে বসাই দিছি, এবং ডিএক্স ওখানে ছিল, ডিএক্স আছে ইকুয়াল 0 ছিল, 0 আমরা করে দিছি, ঠিক আছে? তো এখন আমরা এই যে ব্র্যাকেটটা উঠাই দিতে পারি না, ব্র্যাকেটটা উঠাই দেবো, ব্র্যাকেট উঠাই দিলে কি হবে দেখো তো, এই সমাকলনের সাথে গুণ হবে, ডিএক্স এর সাথে গুণ হবে, সমাকলনটা এর সাথে গুণ হবে, ডিএক্স এর সাথেও গুণ হবে, আমরা তাই করে দিছি। দেখো এই সমাকলন দিছি, এই অংশটা লিখছি, এই অংশটার সাথে ডিএক্সটা গুণ আকারে আছে না, গুণ লিখে দিছি, মাঝে প্লাস আছে, প্লাস দিয়ে এটাকে আমরা কি করছি ওই সেম ভাবে ভেঙে দিয়েছি। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা কি করব দেখো, এই অংশটা এ পাশে প্লাস আছে না, আমরা যদি এ পাশ থেকে এ পাশে পার করে দিই, সমান চিহ্নের ডানে পার করে দিই, তাহলে কি হবে, এই প্লাসটা এ পাশে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ চিহ্নটা অপোজিট হয়ে যাবে, তাহলে প্লাসটা এ পাশে এসে মাইনাস হয়ে গেছে। এটাকে আমরা আসলে 4 নম্বর সমীকরণ দিয়ে নেব, এটাকে 4 নম্বর সমীকরণ দিয়ে নেব। আশা করি এই 4 নম্বর সমীকরণ পর্যন্ত তোমরা বুঝতে পারছো। তো এখন এই 4 নম্বরের মানটা আমরা আসলে বের করে নিব, ঠিক আছে? এটা ব্যবকলন আকারে ডট আকারে আছে না, এই ডটটাকে আমরা উঠাই দিয়ে এটা এক্সাক্ট যে মান আছে সেটা আমরা বের করে নেব। দেখো এজন্য আমরা লিখছি, এখন এই অংশটা লিখছি, দেখো এই অংশ সমান আমরা কি পাই, এইটা সমাকলন যা আছে রাখছি, এই অংশ এটা যা আছে ঠিক রাখছি। তো এইটাকে কি করতে পারি, আমরা ভেঙে লিখতে পারি না? বলছিলাম যে এই ডট উঠে গেলে একটা অপারেটর আসবে, ডি ভাগ ডিএক্স, ডি ভাগ ডিএক্স বা অন্য যে কোনো একটা অপারেটরও তোমরা কি করতে পারো, নিতে পারো। তো এখানে আমাদের যেহেতু এই ফাংশনটা ডিএক্স এর উপর, মানে এক্স এর ফাংশন, সেজন্য আমরা ডিএক্স নিয়েছি, ঠিক আছে? সমাকলনটা ডিএক্স এর উপর হচ্ছিল না, ডিএক্স, সেজন্য আমরা এখানে ডিএক্স নিয়েছি। তো অনেক ক্ষেত্রে অন্য কোনো অপারেটর হতে পারে, ঠিক আছে? অন্য কারো সাপেক্ষেও হতে পারে। তো এখানে আমরা যে এই ডটটা উঠাই দিছি, দেখো এই ডট উঠাই দিছি, ডি ভাগ ডিএক্স আসছে এই জন্য, কারণ ডট মানে হচ্ছে একবার ব্যবকলন, একবার ডট থাকলে একবার ব্যবকলন, দুইবার ডট থাকলে দুইবার ব্যবকলন।
ঠিক আছে? তো এটা বাকিটা দেখো আমরা সেম টু সেম লিখছি। তো এইখানে যেহেতু সমাকলনের দেখো ২ টা পদ পাইছি। এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এখানে আমরা কি ইউবি সূত্র ফেলতে পারি না? ইউবি সূত্র কি তোমরা জানো? দেখো ইউবি সূত্র আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, মনে করে দিচ্ছি। তো ইউবি সূত্রটা আসলে কি হয়? দেখো সমাকলনের ক্ষেত্রে ইউবির ক্ষেত্রে আমরা কি লিখি দেখো, এটা ইউ ভি, ডিএক্স এর সাপেক্ষে ব্যবকলন। ইউ যেটা নিব ইউটা স্থির থাকবে, ভি কে সমাকলন, এরপর সূত্রে মাইনাস বসবে, এরপর সমাকলন দিব, ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো দেখো তো, এই সমাকলনটা হোল সমাকলন, ঠিক আছে, পুরোটার উপর থাকবে। তো এটাকে এই যে ইউ এখানে স্থির ছিল, তো ইউ এবার এখানে এসে ব্যবকলন হবে। আর এখানে দেখো তো ভি সমাকলন হয়েছিল না, এখানে আসো ভিটা সমাকলন হবে। আর এখানে দেখো এই যে হোল সমাকলন নিছি, এর জন্য আমাদের আবার কি করতে হবে, ডিএক্সটা এক্সট্রা করে নিতে হবে। তো আমরা এটা নিয়ে নিছি। তো এখানে দেখো এইভাবে আমরা কিন্তু সূত্রে ফেলবো। দেখো সূত্রটাও রাখলাম, এখানে কিভাবে ফেলছি সেটাও রাখলাম। দেখো তাহলে আমাদের এটাকে আমরা কি ধরলাম, ইউ ধরছি, আর এটাকে ভি ধরছি। তাহলে এটাকে আমরা কি করবো, স্থির রাখবো না? ইউ স্থির ছিল, ইউ স্থির, ঠিক আছে। আমি একটু নিচে লিখে দিই কোনটা ইউ কোনটা ভি। এটা ইউ আর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে দেখো এই ইউ স্থির আর এটা ভি, পুরোটা এটুকু আমরা ভি কে সমাকলন করছি। এরপর মাইনাস আসছে, মাইনাস দিয়েছি। এরপর এই যে সমাকলন চিহ্ন দিয়েছি, দেখো এটা হোল সমাকলন চিহ্ন, পুরোটার উপর থাকবে। এটা x1 থেকে x2, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে দিছি, সেকেন্ড ব্র্যাকেট, তারপর ডি ভাগ dx, এটা হচ্ছে আমাদের ইউ। ইউ কোনটা, ইউ ধরছে এটা না, তো এইটা আমরা এখানে লিখছি। সমস্যা আছে? আশা করি সমস্যা নেই। এরপর সমাকলন দেব, সমাকলন দেওয়ার পর দেখো এখানে আমাদের কি করছি, এই যে এই মানটা যেটা পুরোটা এই মানটা লিখছি, dx এর সাপেক্ষে সমাকলন dx লিখছি। আর এইটা যে বাইরে যে dxটা, এই যে dxটা এটা আমরা এখানে বাইরে লিখছি অর্থাৎ এই সমাকলনের। দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু ভিতরের সমাকলনের লিমিট দিই নাই। কেন দিই নাই? কারণ আমাদের বাইরে একটা হোল সমাকলন আছে, অর্থাৎ পুরোটা যে আমাদের অংশ নিচ্ছি বা যে অঞ্চলটা নিচ্ছি সেই অঞ্চলের একটা সমাকলন আছে। তো ভিতরে ওই জন্য আর আমাদের সমাকলন নেওয়ার প্রয়োজন পড়বে না, ঠিক আছে। তো আমরা এখন যদি এটার কাজ করি, দেখো আমাদের সূত্র বসানো হয়ে গেছে। তো এখানে আমরা দেখো এই যে আমরা জানি সমাকলন আর ব্যবকলন কিন্তু বিপরীত, অর্থাৎ সমাকলন ব্যবকলনকে আহ, কেটে ফেলতে পারে, ঠিক আছে। সমাকলন এবং ব্যবকলন একে অপরে ভ্যানিশ হয়ে যায়। তো এখানে এটা সমাকলন অপারেটর, এটা হচ্ছে ব্যবকলন অপারেটর। তাহলে সমাকলন অপারেটর ব্যবকলন অপারেটর কিন্তু পরস্পর কেটে যাবে। তাহলে কেটে গেলে থাকবে কি দেখো তো, এটা কেটে গেল, তাহলে শুধুমাত্র ডেল ওয়াই থাকবে না, ডেল ওয়াই থাকবে। তো দেখো এখানে যেহেতু আমরা ব্যবকলন করছি, তাহলে ব্যবকলন করলে লিমিটের মান আমাদের বসাইতে হবে এক্স ওয়াই এক্স টু। আমরা কিন্তু মানটা অবশ্যই বসাবো, কারণ ব্যবকলন বা সমাকলন যেটা করছি, এই সমাকলন করার ফলেই কিন্তু কেটে গেছে। তাহলে সমাকলন করলে আমাদেরকে লিমিটের মানটা বসাইতে হবে। তাহলে লিমিটের মান আমরা এখানে বসাই দিয়েছি, ঠিক আছে। এরপর মাইনাস আছে, মাইনাস দিছি, সমাকলন আছে, সমাকলন দিছি। দেখো এখানে কি হয়েছে, এটা যা আছে এটুকু আমরা তাই রাখছি, ও ঠিক আছে। আর এখানে কি হয়েছে, সমাকলন আর ব্যবকলন ওই একইভাবে এখানে যেভাবে কাটছে, এটা ডেল্টা ওয়াই হয়েছে এখানে, এখানেও কি কাটে যায় ডেল্টা ওয়াই হবে না? এটা কিন্তু ডেল্টা ওয়াই হচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে ডেল্টা ওয়াইটা লিখলাম। আর এই যে ডিএক্স যেটা আছে, এই ডিএক্সটা আমরা এখানে লিখছি। তো এখানে দেখো আমাদের এই অংশটা জিরো হয়ে যাবে। কেন জিরো হবে? এখানে x1 ও x2 স্থির বিন্দুতে ডেল ওয়াই ইকুয়াল জিরো। আমরা একটু আগে দেখে আসলাম যে তোমার স্থির বিন্দুতে ডেল্টা এক্স, স্থির বিন্দুতে ডেল্টা এক্স এর মান কি হয়েছে, জিরো হয়েছে। তো এখানেও যে তোমার x1 x2 স্থির বিন্দু হবে, ঠিক আছে, প্রান্তীয় বিন্দু বা স্থির বিন্দু, প্রান্তীয় বিন্দু হলে সেখানে ডেল্টা এক্স এর মান জিরো হয়েছে, তো সেই জন্য ডেল্টা ওয়াই এর মানও কি হবে, প্রান্তীয় বিন্দুতে জিরো হবে। সেই জন্য আমরা এখানে এটা জিরো করে দিয়েছি, ঠিক আছে। আর এই অংশটা যা আছে এখানে আমরা তাই লিখছি। তো এখন দেখো এটার মান কই থেকে পাইছি, এটার মান এটার থেকে না। তো এইটা আমরা এখানে লিখছি এবং এই এই মানটা এটা যা আছে এখানে আমরা হুবহু কিন্তু এটা লিখে দিছি, ঠিক আছে। এই মানটা এখানে আমরা লিখে দিছি। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো। তো এতটুকু যদি বুঝে থাকো তাহলে আশা করি এই প্রশ্নে তোমাদের সমস্যার জায়গা নেই। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো আর সামান্য অংশ আছে, দেখো আমরা এটাকে করে শেষ করে দেবো। তো দেখো এই যে যে মানটা পাইলাম, এই মানটা যেটা পাইছি, এটা আমরা এই যে আমাদের যে 4 নম্বর সমীকরণ যেটা আছে না, এই 4 নম্বর সমীকরণের এই অংশের মান আমরা বের করলাম না এটা, তাহলে এই অংশে আমরা ওই মানটা বসাই দেবো, ঠিক আছে। এই মানটা এই অংশে বসাই দেবো। তো দেখো এখানে একটা মাইনাস কিন্তু আগে থেকে আছে, আর এই মাইনাসে তাহলে প্লাস হয়ে যাবে না? তাহলে দেখো এখানে কিন্তু প্লাস হয়ে গেছে, এ পাশে আগে দেখো এখানে প্লাস হয়ে গেছে। আর এইটা আমরা সরাসরি কি করছি, এই অংশটা একবার পুরোপুরি আমরা কি করছি, এখানে বসাই দিচ্ছি, ঠিক আছে। এখানে বসাই দিচ্ছি কারণ কি, এই অংশটা উঠাই দেবো না, এই অংশটাকে উঠাই দিয়ে আমরা, সরি এই অংশ না, এখানে যে অংশ আছে এটাকে পুরোপুরি উঠাই দিয়ে আমরা যে নতুন করে অংশ পাইলাম, এটা পাইলাম, এটা আমরা কি করব এখানে বসাই দিয়েছি। আর এই মাইনাস আর ওই আগের মাইনাসে প্লাস হয়ে গেছে। আর বাম পাশে যেটা ছিল, দেখো বাম পাশে এটা যা ছিল আমরা তাই কিন্তু বসাই দিচ্ছি। বাম পাশে এটা যা ছিল তাই বসাই দিচ্ছি, ঠিক আছে। যা ছিল এটা তাই বসাই দিচ্ছি, শুধুমাত্র ডান পাশের এই মানটা আমরা কি করলাম, পরিবর্তন করে বসাই দিলাম। তো এখন দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এই পাশে
ডেল্টা ওয়াই ডিএক্স ডেল্টা ওয়াই ডিএক্স আছে এবং সমাকলন আছে এপাশেও, সমাকলন এই পাশেও আছে। তাহলে এই যে সমান সমান মান যেগুলো আছে এই মানগুলোকে আমরা উঠাই দিতে পারি না? সমান সমান মানগুলোকে আমরা উঠাই দেবো। তাহলে থাকবে কি দেখো, এই অংশ সমান এই অংশ যা আছে এই অংশ এপাশে তাই আছে, এটাকে উঠাই দেবো, এপাশে সমাকলন আছে এপাশে সমাকলন আছে, উঠাই দেবো। তাহলে থাকবে কি, এইটা থাকবে আর এই যে এই অংশটা থাকবে, ঠিক আছে? তাহলে আমরা উঠাই লিখবো দেখো, ডেল এফ ভাগ ডেল ওয়াই ইকুয়াল ডি ভাগ ডি এক্স ডেল এফ ভাগ ডেল ওয়াই ডট, ঠিক আছে? বাকিটা উঠাই গেল, একবার পাশে দুই পাশে সমান সমান ওগুলো কেটে দিলাম, ঠিক আছে? কেটে যাবে বা উঠে যাবে। তো এখন এখানে দেখো আমাদের এই অংশটা কি আছে, এপাশে প্লাস আছে না, এপাশে প্লাস আছে, এপাশ থেকে যদি আমি এপাশে পার করে দিই তাহলে মাইনাস হবে না? মাইনাস হবে। আর এটাকে এপাশ থেকে এপাশে পার করে দিলে এপাশে জিরো থাকবে। তো দেখো এটা এপাশে প্লাস আছে, এপাশে পার করে দিচ্ছি, এই যে মাইনাস হয়ে গেছে। এটা তো প্লাস আছে, যা আছে আমরা রাখছি, আর এটাকে পার করে দিচ্ছি, এটা এপাশে এসে মাইনাস হয়ে গেছে। তো এটাকে যখন এপাশ থেকে এপাশে পার করে দিচ্ছি তখন এপাশে তো আর কিছু নাই, জিরো, সেজন্য জিরো হয়েছে। তো এই যে সমীকরণটা পাইলাম, এটা হচ্ছে আমাদের নির্ণীয় অয়লার ল্যাগ্রাঞ্জের সমীকরণ, ঠিক আছে? তো এটাকে আমরা লিখে দেবো নিচে, এটাই হলো অয়লার ল্যাগ্রাঞ্জ সমীকরণ। আশা করি তোমরা সবাই এটা ভালোভাবে বুঝতে পারছো। কারো কোনো সমস্যা ভেতরে নেই। তারপরেও দু একবার ক্লাসটা ভালোভাবে দেখবা। দেখে যদি সমস্যা মনে হয় বা সমস্যা খুঁজে পাও কমেন্ট করে জানাই দিবা। আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। ধন্যবাদ।